আজকে আমরা যেটা শুরু করবো হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস, তো তোমরা যেটা জানো যে পরমাণুর নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি। পরমাণুর নিউক্লিয়াসে আমরা এর আগে যেটা করেছি, পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন আর থাকে নিউট্রন। প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয় পরমাণুর নিউক্লিয়াস, এটা আমরা জানি। এবার ধরো কোনো একটা পরমাণু দেওয়া আছে, ধরো পরমাণুটাকে আমাদের এইভাবে প্রকাশ করি, নিচে যেটা লেখা থাকে তাকে বলে পরমাণু ক্রমাঙ্ক। এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর উপরের সংখ্যাটাকে আমরা বলি ভর সংখ্যা। এটা আমরা জেনে এসেছি। ধরো একটা পরমাণু ক্যালসিয়াম, নিচে দেওয়া আছে 20, উপরে দেওয়া আছে 40। তাহলে এখান থেকে আমরা যেটা যে তথ্যটা এখান থেকে পাই সেটা হচ্ছে এখানে প্রোটনের সংখ্যা 20, ইলেকট্রনের সংখ্যাও 20, আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 40 মাইনাস 20 মানে হচ্ছে 20। একই রকমভাবে এই যে মৌলটা প্রকাশ করা হয়েছে এরও প্রোটন সংখ্যা হচ্ছে, প্রোটন হচ্ছে জেড সংখ্যক, ইলেকট্রন হচ্ছে জেড, আর নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো পরমাণুকে পরমাণুর এইভাবে সাংকেতিক পদ্ধতি যদি প্রকাশ করা হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সব লিখে নেব। আচ্ছা এবার দেখো, এবার আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসে একটা সাংঘাতিক ঘটনা ঘটে। কি হয় দেখো, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো এইগুলো কণা একটা করে, প্রোটন কণা, নিউট্রন কণা, তাহলে তাই নিশ্চয়ই ভর আছে। মনে করো প্রোটনের ভর হচ্ছে mp, নিউট্রনের ভর মনে করো m। ঠিক আছে, কোন একটা নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন থাকে জেড সংখ্যক তাহলে প্রোটনের মোট ভর কত হবে? প্রোটনের মোট ভর হবে জেড ইন্টু এমপি, মাস অফ প্রোটন। এমপি হচ্ছে মাস অফ প্রোটন। আচ্ছা প্রোটনের ভর হল, আচ্ছা নিউট্রনের মোট ভর কত হবে সেটা দেখতে হবে। আচ্ছা ধরো এই পরমাণু যদি এরকম হয়ে থাকে, এখানে নিউট্রন কতগুলো আছে? এ মাইনাস জেড। বেশ, তাহলে নিউট্রনের মোট ভর কত হবে? এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন। ঠিক আছে, তাহলে প্রোটনের মোট ভর হবে এটা, নিউট্রনের মোট ভর হলো এটা। তাহলে এটাই তো নিউক্লিয়াসের ভর হওয়া উচিত, মানে এই দুটো যোগ। তাহলে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত, নিউক্লিয়াসের ভর হওয়া উচিত আর কি, এটা ভর হওয়া উচিত হবে এটা কত? এই দুটোর যোগ, মানে কি লিখবো? জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম। এটা নিউক্লিয়াসের প্রকৃত ভর হওয়া উচিত। কিন্তু এখানে দেখা যায় যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের এই ভরটা হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভর এর থেকে কিছুটা কম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হওয়ার কথা এটা, কিন্তু দেখা যাচ্ছে এর থেকে কিছুটা পরিমাণে কম হয়ে যাচ্ছে। এক্সপেরিমেন্টালি প্রুফ যে এর নিউক্লিয়াসের ওজন এই ভ্যালুটা থেকে কম হয়ে যাচ্ছে। কতটা কম হচ্ছে? ধরো নিউক্লিয়াসের যে প্রকৃত ভর হচ্ছে সেটা হলো নিউক্লিয়াসের প্রকৃত ভর, নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে মনে করো প্রকৃত
ভর পাওয়া গেল ক্যাপিটাল এম, ঠিক আছে। তা হওয়ার কথা ছিল এটা, ধরো নিউক্লিয়াসের প্রকৃত ভর হলো আমার ক্যাপিটাল এম, তাহলে ভর কমে গেল কতটা, ভর কমে গেল কতটা, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভর, মানে আমরা মেজারমেন্ট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, কিন্তু হওয়া উচিত ছিল কোনটা, এটা, তাহলে কমে গেল কতটা, হওয়া উচিত ছিল এটা, সেখানে হচ্ছে এটা, তাহলে কমে গেল কতটা, এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে কমে গেল, এই যে কমে গেল না নিউক্লিয়াসের ভর যেটা কমে গেল সেটাকে বলা হয় ভর চ্যুতি, যে পরিমাণ ভর কমে যায় তাই কি বলে, তাকে বলে ভর চ্যুতি, ঠিক আছে। ভর চ্যুতিটাকে আমরা ডেল্টা এম অক্ষর দিয়ে প্রকাশ করি, ডেল্টা এম। তো এই ডেল্টা এম ইকুয়াল টু কত, ভর কমে গেল কতটা, ঠিক থাকার কথা ছিল এটা কিন্তু হচ্ছে না এইটা, তাহলে কমে গেল কতটা, এটা মাইনাস এটা, সেটা আমরা লিখব জেড এমপি প্লাস এম মাইনাস জেড এম এম, এটা হওয়া উচিত ছিল কিন্তু হয়ে গেল কত এম, তাহলে কমে গেল কতটা, এটা মাইনাস এম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যে ভর চ্যুতি কমে গেল, ভর কমে গেল, ভর কমে গেল তাহলে ভরটা গেল কোথায়, বড় প্রশ্ন, ভর যে কমে গেল তাহলে ভরটা গেল কোথায়, ভরের কি হলো, এটা বড় প্রশ্ন। ঠিক আছে, এটুকু আগে নোট করো। ঠিক আছে, এবার দেখো ভরটা যে কমে গেল ভরটা কি হলো, সিম্পল তো কোশ্চেন। আচ্ছা দেখো একটু আসি আমরা, আইনস্টাইনের একটা ফর্মুলা আছে, আইনস্টাইনের ফর্মুলাতে বলা হচ্ছে E1 mc², এটা তো সবাই পড়েছে। এটা কি, এটা হচ্ছে শক্তি, এনার্জি, ঠিক আছে। এমটা কি, মাস, ভর। সিটা কি, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আলোর বেগের স্কোয়ার। তার মানে কি, এই যে সম্পর্কটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে ভর শক্তিতে রূপান্তরিত হয়, ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। তো ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে তার ভ্যালু হচ্ছে এটা। আমি যদি বলি 1 গ্রাম ভর, আমি 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করব, 1 গ্রাম ভর, 1 গ্রাম, 1 গ্রাম ভরকে যদি আমি শক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে কি হবে, এম এর জায়গায় আমি কি বসাবো 1, সি এর জায়গায় কি বসাবো আলোর বেগ 3 × 10⁸ 8 হবে না, এখানে গ্রাম দেওয়া আছে যাবো, এটাকে আমাদের সেন্টিমিটার 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড তার স্কোয়ার করতে হবে, তাহলে কত পাবো 9 × 10⁻20 আর্গ, ঠিক আছে। তাহলে 1 গ্রাম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তার ভ্যালু হচ্ছে এর জায়গায় কি বসাবো, 1 এম দেওয়া আছে 1 গ্রাম বলেছি, 1 গ্রাম, আর সি মানে আলোর বেগ কত 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি বলবো 9 × 10⁻20 আর্গ। তাহলে 1 গ্রাম ভর শক্তি রূপান্তরিত হলে এত আর্গ আমরা শক্তি পাবো। আচ্ছা, এবার এটা 1 গ্রাম দেওয়া আছে, এবার বললে 1 কেজি, 1 কেজি বলতে হবে, তাহলে 1 কেজির জায়গায় 1 কেজি যদি ভর শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটা করতে হবে, তখন কি করবে, সেক্ষেত্রে ইকুয়াল টু কি আসবে, তখন এম এর জায়গায় কি বসবে 1 কেজি, 1 হলো, আর সি এর জায়গাতে আলোর বেগ মানে 3 × 10⁻, তখন 8 বসবে তার স্কোয়ার, তার রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে 9 × 10⁻16 জুল, ঠিক আছে। এক কেজি, এটা আমাকে মিটার রাখতে হবে, 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বেশ, তাহলে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে বা শক্তিও ভরে রূপান্তর হতে পারে। তাহলে শক্তি ভরে যদি আমি দেখবো কি পরিমাণ ভর, ভরের পরিমাণটা দেওয়া থাকে, আমি শক্তির পরিমাণটা বের করে নিতে পারি। তাহলে এবার দেখো এই যে ভর চ্যুতি হলো, যে পরিমাণ ভর এখানে কমে গেল সেই পরিমাণ ভর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কি হয়েছে তখন কি হতে পারে,
শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই পরিমাণ ভর তাহলে নিশ্চয়ই শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই পরিমাণ ভর মানে ডেল্টা এম ইকুয়াল টু আমরা এই ভ্যালুটাকে লিখে রাখবো জেড মাস অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন মাইনাস এম। এই পরিমাণ ভর আমাদের শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এই পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তর হয় তাহলে শক্তির ভ্যালুটা কি আসবে? শক্তিটাকে আমরা ডেল্টা ই দিয়ে বসাবো। ডেল্টা ই ইকুয়াল টু আমরা তাহলে লিখি ডেল্টা এম ইন্টু সি স্কয়ার। তাহলে ডেল্টা এম মানে কোনটা? ডেল্টা এম মানে আমাদের ইকুয়ালটা এভাবে বসাবো জেড মাস অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড মাস অফ নিউট্রন মাইনাস এম ইন্টু সি স্কয়ার। তাহলে মোট শক্তির পরিমাণ পেয়ে গেলাম কত? এই পরিমাণ। এই পরিমাণ মোট শক্তিতে রূপান্তর হবে। এবার তোমাদের কোশ্চেন হতে পারে এই শক্তি রূপান্তর করে শক্তিটা কি কাজে লাগবে? শক্তিটাকে আমরা শক্তিটা রূপান্তরিত হলে যে কি করবে এই শক্তিটা? এটা একটা এখানে একটা কোশ্চেন যে এই যে শক্তিটা উৎপন্ন হলো শক্তিটা এবার কি করবে? শক্তিটা কি কাজে লাগাবে? আচ্ছা দেখো আমরা কিন্তু পরমাণু নিউক্লিয়াস পড়ছিলাম। নিউক্লিয়াসের মধ্যে কি কি ছিল? নিউক্লিয়াসের মধ্যে ছিল কি? প্রোটন আর কে ছিল? নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে তৈরি হচ্ছিল আমাদের নিউক্লিয়াস। এবার কথা হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন আছে আর যে নিউট্রন আছে তারা তো একটা জায়গাতে খুব অল্প জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকে। খুব অল্প জায়গায় তারা আবদ্ধ হয়ে থাকতে হয় তাদেরকে। এতগুলো প্রোটন এতগুলো নিউট্রন। হয়েছে ক্যালসিয়াম পরমাণু দেখলাম, ক্যালসিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা আছে 20, নিউট্রন সংখ্যা আছে 20। খুব অল্প পরিমাণ জায়গাতে সেই নিউক্লিয়াসটা মানে তাদেরকে থাকতে হয়। তাহলে এতগুলো প্রোটন তো তোমরা জানো যে ধনাত্মক তড়িৎ বস্তু। প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িৎ বস্তু। তাহলে 20খানা যদি প্রোটন ধনাত্মক তড়িৎ বস্তু প্রোটন একটা জায়গাতে আবদ্ধ থাকে আর নিউট্রন তো নিস্তরিত, নিউট্রনের কোনো আধার নেই, একটা জায়গাতে আবদ্ধ থাকে। তোমরা জানো যে একটা ধনাত্মক আধান কি করে? বিকর্ষণ করে। ঋণাত্মক আধানকে কি করে? বিকর্ষণ করে। তো এক জায়গাতে এতগুলো ধনাত্মক আধান যদি থেকে যায় তাহলে তাদেরকে থাকতে রাখবে কে? তাদের পরস্পর বিকর্ষণ করছে, সব দিকে সরে চলে যাওয়ার কথা, অনেক দূরে দূরে সব শিখতে যাওয়া। কিন্তু তাদেরকে কি করা হচ্ছে? সে একটা জায়গাতে তাদেরকে আবদ্ধ করে রাখা হচ্ছে জোর করে। তবে জোর করে যদি রাখতে হয় তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কোনো বল দিতে হবে, তাহলে তারা থাকবে করে। তো জোর করে যদি রাখতে হয় তাহলে নিশ্চয়ই একটা বাইরে থেকে একটা বলের দরকার পড়ে, যে বলটার জন্য দেখে এক জায়গাতে আবদ্ধ করে রাখতে পারি, শক্তির দরকার পড়ে। তো এখানে দেখো তোমরা আরেকটা জিনিস পড়েছো যে নিউক্লিয়াসের মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করে। বন্ধন শক্তি নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে, সেই প্রোটন আর নিউট্রন পরস্পর পরিবর্তন হয়। প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, এই পায়োনেশন কণা আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটা শক্তিশালী বল কাজ করে, যে বলের জন্য তারা নিজেদেরকে আবদ্ধ করে রাখে। তো যাই হোক আলটিমেটলি যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন যেগুলো আছে তাদেরকে এক জায়গায় আবদ্ধ করে রাখার জন্য কিছু পরিমাণ শক্তি দরকার। তো সেই শক্তিটা আসবে করতে হবে, সেই শক্তিটা তৈরি হয় এই জায়গা থেকে। ঠিক আছে, এই যে ভরটা কমে গেল, ভর কমে গেলে শক্তির ভরটা যে পরিমাণ ভর কমে সেই পরিমাণ ভর তৈরি হয়েছে, শক্তি যে হয়ে যাচ্ছে, সেই শক্তিটা কি করছে? সেই শক্তিটা এই প্রোটন আর নিউট্রনগুলোকে একসঙ্গে আবদ্ধ করে রাখতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে এই শক্তিটা নিয়ে কি কাজে দেওয়া হচ্ছে? তাহলে নিউক্লিয়াসটাকে এক জায়গাতে মানে প্রোটন আর নিউট্রন এগুলোকে অল্প জায়গার মধ্যে বেঁধে রাখবে। মানে সেই জন্য এর নামও দেওয়া আছে যে বন্ধন শক্তি বলেন। এই যে শক্তিটা রূপান্তর করবে এটা কি শক্তি রূপে থাকবে? এখানে বন্ধন শক্তি রূপে। তো এখানে আরেকটা জিনিস আছে, এই যে মোট যে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন জিনিসটা কি? নিউক্লিয়ন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তারাই হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? কি কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন। এরাই হচ্ছে নিউক্লিয়ন। মানে মোট প্রোটন এবং নিউট্রনের যে সংখ্যা, প্রোটন আর নিউট্রনের যে মোট সংখ্যা, সেগুলোই হচ্ছে নিউক্লিয়ন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো আমরা যে পরমাণুটা লিখেছিলাম সেটাকে লিখেছিলাম এক্স, নিচে লেখা ছিল জেড, উপরে লেখা ছিল এ। তার নিউক্লিয়ন সংখ্যা মানে উপরে যে সংখ্যাটা লেখা ছিল এ বলছি, এটা কি? এটাই তো আসলে প্রোটন আর নিউট্রনের যোগফল। প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটা হচ্ছে এ।
তাহলে এখানে এই যে যে পরমাণুটা নিয়ে আমরা আলোচনা করছি সেই পরমাণুটাতে মোট নিউক্লিয়ন সংখ্যা কত? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ, মোট নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ। তাহলে এ নিউক্লিয়নকে আবদ্ধ রাখার জন্য যে পরিমাণ শক্তি তৈরি হয়েছে সেই শক্তির পরিমাণ হচ্ছে এ নিউক্লিয়নকে আবদ্ধ রাখার জন্য, এ সংখ্যক নিউক্লিয়নকে আবদ্ধ রাখার জন্য, মানে একটা জায়গাতে আটকে রাখার জন্য, মানে সেখানে একটা বন্ধন সৃষ্টি করার জন্য যে পরিমাণ শক্তি দরকার পড়ছে সেই শক্তির পরিমাণটা হচ্ছে এটা। তাহলে এ পরিমাণ নিউক্লিয়নের জন্য মোট শক্তি দরকার পড়ছে এটা, এত পরিমাণ, ঠিক আছে। এ সংখ্যক নিউক্লিয়নের জন্য, এ সংখ্যক নিউক্লিয়নের জন্য শক্তি লাগছে তোমার এই পরিমাণটা ডেল্টা ই, ঠিক আছে, ডেল্টা ই পরিমাণ শক্তি লাগছে। তাহলে একটা নিউক্লিয়নের শক্তি করে দেবো ডেল্টা ই বাই এ, ঠিক আছে। এবার দেখো এই ডেল্টা ই বাই এ, এইটাকে আমরা বলি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এ কি বলা হয়? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, একে বলা হবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। আচ্ছা, তো এর ভ্যালুটাকে আমরা প্রকাশ করবো কিরকম হবে? এর ভ্যালুটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা কত হবে লিখে নিই। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হবে ডেল্টা ই মানে কত? ডেল্টা ই মানে এই ভ্যালুটা জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএল মাইনাস এম সি স্কয়ার বাই, এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এবার এই প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে সরবরাহ করলে আমরা তখন সমস্ত টোটাল মানটাকে বের করে দিতে পারবো, কত জুল হচ্ছে বা আর হচ্ছে বা জাতীয় যেভাবে দেখ না কেন সে আমরা ভ্যালুটাকে বের করে দিতে পারবো। সি এর ভ্যালু তোমাদের জানা আছে, এমটাও যদি আমার দেওয়া থাকে, এসব তথ্যগুলো সাপ্লাই করা থাকে, তাহলে আমরা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা আমরা বের করতে পারবো। তো এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি তার মানে কি বলছে? নিউক্লিয়ন প্রতি মানে প্রতি নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি, সেই বন্ধন শক্তির পরিমাণটা যদি বেশি হয়, কোনো একটা পরমাণু তার ক্ষেত্রে ধরো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিমাণটা বেশি, আরেকজনের ধরো আরেকটা পরমাণুর ক্ষেত্রে ধরো কম, এর মানে কি বোঝাচ্ছে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে বন্ধনটা বন্ধন হয়ে থাকার প্রবণতা বেশি, বন্ধনের মধ্যে থাকার প্রবণতা বেশি, কারণ নাকি তারা এই জায়গাতে আবদ্ধ থাকার প্রবণতা বেশি, বন্ধনে থাকার প্রবণতা বেশি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মানটা যদি বেশি হয়, ডেল্টা এই যে বলছি ডেল্টা ই বাই এ এর পরিমাণটা এক নম্বর একটা অ্যাটম, একটা পরমাণু ধরো, তার যদি বেশি হয় 2 নম্বর একটা পরমাণু এর থেকে, এতে কি বেরোচ্ছে? এর বন্ধন শক্তিটা বেশি, এর বন্ধন শক্তিটা কম। 1 নম্বর পরমাণুর বন্ধন শক্তিটা বেশি, 2 নম্বর যে পরমাণু তার বন্ধন শক্তিটা কম। তার মানে কি বেরোচ্ছে? তার মানে বোঝাচ্ছে এই পরমাণুটা সহজে, এর যে পরমাণুর যে নিউক্লিয়াসটা, ওই পরমাণুর যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা সহজে ভাঙবে না বন্ধন শক্তি যদি বেশি হয়। বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে এই নিউক্লিয়াসটা সহজে ভাঙবে না। তার মানে কি? তার মানে এর স্থায়িত্ব বেশি। তার মানে কি বোঝাচ্ছে? এর স্থায়িত্ব বেশি, মানে নিউক্লিয়াসটা সহজে ভাঙা যাবে, ঠিক আছে, এর স্থায়িত্বটা বেশি। আচ্ছা, এটা সহজে ভাঙা যাবে, তার মানে কি এর স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব কম, ঠিক আছে। যার বন্ধন শক্তি যত বেশি তার স্থায়িত্ব তত বেশি, যার বন্ধন শক্তি কম তার স্থায়িত্ব কম। এটা দেখো তোমরা এই জায়গাতে আবার পড়বে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল থেকে তোমরা আবার দেখবে যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই ধরনের রশ্মিগুলো বের হচ্ছে। তো এইসব রশ্মিগুলো বের হয় করতে
তোমরা যে তেজস্ক্রিয় রশ্মিগুলো পেয়ে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই রশ্মিগুলো বের হয়ে পরমাণু নিউক্লিয়াস থেকে পেয়েছো। তাহলে এই রশ্মিগুলো বের হচ্ছে, তার মানে সব নিউক্লিয়াসগুলো নিশ্চয়ই সহজে ভেঙে যাচ্ছে, ভেঙে নিউক্লিয়াসটা থেকে নিউক্লিয়াস হচ্ছে, তার মানে নিউক্লিয়াস নিশ্চয়ই সহজে ভাঙছে। তার মানে সেই সমস্ত পরমাণুর ক্ষেত্রে তাদের নিউক্লিয়াসের স্থায়িত্ব কম। ঠিক আছে, বন্ধন শক্তি যাদের, তাহলে কি বললাম দেখো, বন্ধন শক্তি যাদের বেশি তাদের স্থায়িত্ব বেশি, বন্ধন শক্তি যাদের কম তাদের স্থায়িত্ব কম। তো এবার দেখো আমরা আমাদের যে পর্যায় সারণী আছে না, পর্যায় সারণীতে যে শেষের দিকের যে মৌলগুলো, শেষের দিকের মৌল মানে 92, 91, 90 এইসব শেষের দিকে যে মৌলগুলো পরমাণু ক্রমাঙ্ক যাদের বেশি, মানে ভাই তুলনামূলক ভারী নিউক্লিয়াস, সেই ভারী নিউক্লিয়াসগুলোর বন্ধন শক্তিটা তুলনামূলকভাবে কম। তো সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, সেই তেজস্ক্রিয় মৌলের স্থায়িত্ব কম, সেখান থেকে সেই জন্য আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এসবগুলো নির্গত হয়, সেই জিনিসগুলো আমরা পাই। তো সেগুলো নিয়ে আবার পরের দিনকে দেখা যাবে। আজকে এটুকুই থাক, পরের দিন তেজস্ক্রিয় মৌলটা নিয়ে বলবো। ঠিক আছে।